প্রথম চুরিটি হয় ১০০ তলা বিল্ডিংয়ের উঁচু একটি ফ্লোর থেকে। এটাকে শুধু দুর্দান্ত চুরি বললে ভুল হবে, কারণ পুরো অসম্ভব এক কায়দায় একদল চোর কোটি কোটি টাকার ডায়মন্ড চুরি করে এই বিল্ডিং থেকেই বাইক নিয়ে জাম্প করে। এত রিস্ক নিয়ে চুরি করা কোটি কোটি টাকার ডায়মন্ড কিন্তু তারা নিজের জন্য চুরি করেনি, বরং এগুলো তারা গরিব দুঃখীদের মাঝেই বিলিয়ে দিয়েছিল। দ্বিতীয় চুরিটাও তারা একদম পারফেক্টলি কমপ্লিট করেছিল। উড়ন্ত প্লেনের নাট বল্টু খুলে চোরগুলো ভেতরে ঢুকে সেই প্লেন থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। এই টাকাও কিন্তু তারা নিজের জন্য চুরি করেনি। প্রথম চুরিটির মতোই তারা এই টাকাগুলো গরিব দুঃখীদের এলাকায় আকাশ থেকে উড়িয়ে দেয়, যে টাকাগুলোর কারণে সেই গরিব দুঃখীর জীবন পুরোপুরি বদলে যায়। আর এভাবেই দুটি মারাত্মক লেভেলের চুরির মিশন পুরো পৃথিবীকে কাঁপিয়ে তোলে। পুলিশ সহ ধনাঢ্য ব্যক্তিরা পুরো টেনশনে পড়ে যায়, কারণ এই চোরগুলো যে কোনো সিকিউরিটির কোনো পাত্তাই দেয় না। তারা যে কোনো দুর্গম এবং সিকিউরড এরিয়াতে অনায়াসে ঢুকে পড়ত। এবার মজার ব্যাপার হলো, এই চুরিগুলো কারা করছে এর কোনো ডকুমেন্ট এখনো পর্যন্ত কারো জানা নেই। এমনকি কেনই বা তারা বড় বড় চুরির সকল অর্থই গরিবদের মাঝে বিলিয়ে দিচ্ছে তারও কোনো কারণ কেউই জানে না। তবে আমরা সেটা জানবো পয়েন্ট ব্রেক নামের মুভির গল্প থেকে। তো চলুন শুরু করা যাক। আর শুরু করার আগে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যদি ভিডিওটা শেষ পর্যন্ত ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করতে একটুও ভুলবেন না। গল্পের শুরুতেই দুর্গম পাহাড়ের বুকে আমরা দুই বন্ধুকে দেখতে পারি। তারা তাদের বাইক নিয়ে এখানে স্টান্ট করতে এসেছে। একজন ইউটা, অন্যজনের নাম জেফ। এই দুই বন্ধুর ফ্যান্টাসি হচ্ছে দুর্গম এরিয়াগুলোতে বাইক রাইড করা। আজকে যে জায়গাতে তারা বাইক রাইড করতে এসেছে সেটা কিন্তু খুবই রিস্কে ছিল। ফিনিশিং লাইনে পৌঁছার পর তারা তাদের হেলমেট খুলে নেয়। ইউটাকে আজ কিন্তু একটু বেশি উত্তেজিত মনে হচ্ছিল। তার চিন্তা সামনে থাকা চূড়ার উপরে তারা জাম্প করবে, আর এটা যদি তারা করতে পারে তাহলে এই ভিডিওটা বেশ ভাইরাল হয়ে যাবে। পাশাপাশি বড় মাপের স্পন্সরশিপও তারা পেতে পারে। ইউটার কথা শুনে জেফ কিন্তু খুব একটা বিচলিত হয় না, তবুও তার মনে কিছুটা হলেও সংশয় ছিল, কারণ এখন যেটা তারা করতে যাচ্ছে সেটা আজও পর্যন্ত কেউ করে দেখাতে পারেনি। এখানে যদি তারা বিন্দু পরিমাণ ভুল করে বসে তাহলে অবশ্যই তাদের মৃত্যু হবে। এরপরেও তারা দুজন থেমে না থেকে তাদের রাইড শুরু করে দেয়। তারা দূর থেকে আঁকাবাঁকা পথ পার হয়ে বাইকের স্পিড বাড়িয়ে নেয়। এরপর তাদের সামনে থাকা চূড়া থেকে ইউটা প্রথমে জাম্প করে সেই ছোট্ট চূড়ার উপরে। সৌভাগ্যবশত তার কোনো প্রকার ক্ষতি হয় না। সে মিশনটাকে পুরোপুরি সাকসেসফুল করে ফেলে। এরপরের পালা হচ্ছে তারই বন্ধু জেফের। সে নিজেও তার বাইক নিয়ে বেশ ভালো জাম্প করে, সোজা এসে পৌঁছায় ছোট্ট সেই চূড়ার উপরে। কিন্তু দুর্ভাগ্যবশত তার বাইকের স্পিডটা কিছুটা বেশি থাকার কারণে সে চূড়ার শেষ পর্যায়ে গিয়ে পৌঁছায়। এরপর সে কিছুটা ব্যালেন্স হারিয়ে সে চূড়ার নিচের দিকে যেতে শুরু করে। ইউটা জেফের অবস্থা দেখে অনেকটাই হতভম্ব হয়ে যায়। দ্রুত জেফকে বাঁচানোর জন্য ইউটা তার বাইকটি টেনে ধরে, কিন্তু বাইক সহ জেফের ওজন এতটাই বেশি ছিল যে সে কোনোভাবেই তাকে ধরে রাখতে পারে না। শেষ পর্যন্ত জেফ গভীর খাদে পড়ে সেখানেই মারা যায়। তাদের এই রাইডিংয়ে একটি হেলিকপ্টার তাদের সাথেই ছিল, কিন্তু ঘটনাটা এতই দ্রুত ঘটে যায় যে জেফকে কোনোভাবে তারা বাঁচাতে পারে না। এরপর সিনটি শিফট হয়। প্রায় 7টি বছর পার হয়ে গেছে। ইউটাকে আমরা এফবিআই ট্রেনিং গ্রাউন্ডে দেখতে পারি। জেফ ইউটার খুবই ভালো বন্ধু ছিল। বাইক রাইডিংয়ে সে তার বন্ধুকে হারিয়েছে বলে তারপর থেকে সে আর বাইক রাইড করে না। দীর্ঘ 7টি বছর পর সে এফবিআই চাকরির চেষ্টা করছে, যেন নিজেকে ব্যস্ত রেখে আগের সবকিছু ভুলে থাকতে পারে সে। আমরা ইউটাকে মিস্টার হালার সাথে কথা বলতে দেখি। মিস্টার হালা নামের এই ব্যক্তিটা এফবিআই ইন্সট্রাক্টর। মিস্টার হালা ইউটাকে বলে, আমি যতদূর জানি তুমি তোমার জীবনটাকে একদম বাধা ধরার নিয়মের বাইরে এনজয় করেছো। সেই তুমি এখন চাচ্ছ এফবিআই জয়েন করতে। নিয়ম কানুনে ভরা এফবিআই ডিপার্টমেন্টে কি তুমি নিজেকে টিকে রাখতে পারবে? ইউটা বলে, আমি পারবো। এমনিতেই ট্রেনিং গ্রাউন্ডে ইউটা বেশ ভালো করেছে। তারপরেও হালার বেশ সন্দেহ ছিল যে সে হয়তো এখানে টিকে থাকতে পারবে না। এমনকি সে সন্দেহ করে হয়তো জেফের মৃত্যুর বিষয়টা ভুলে থাকার জন্যই সে এই চাকরির জন্য এসেছে। তাই মিস্টার হালা বেশ টেনশনে পড়ে যায় যে আসলেও সবকিছুর পরেও ইউটা কি ভালো একজন এফবিআই এজেন্ট হতে পারবে। আর এই সবকিছু পরে মিস্টার হালা তাকে বলে যে তুমি এমন কিছু করে দেখাও যেটার জন্য আমি মনে করব তুমি অবশ্যই ভালো একজন এফবিআই এজেন্ট হতে পারবে। এরপর মিস্টার হালা ট্রেনিংয়ে থাকা প্রত্যেকের সামনে একটি চুরির বিষয় নিয়ে কথা বলতে থাকে। বর্তমান সময়ে দুটি চুরি একদম পৃথিবীকে কাঁপিয়ে দিচ্ছে, আর এই চুরিগুলো এমন টেকনিকে করা হয়েছে যেটা এর আগে কখনো দেখা যায়নি। চুরির প্রথমটা হচ্ছে 100 তলা বিল্ডিং এর উপর থেকে 10 মিলিয়ন ক্যারেটের ডায়মন্ড চুরি। গত মাসে উৎপাদিত সকল ডায়মন্ডই সেখানে মজুদ করা ছিল। সবাই ভেবেছিল এখান থেকে হয়তো কোনোদিনও চুরি করা সম্ভব না। একে তো 100 তলা বিল্ডিং, তার উপর আবার নিচে কড়া গার্ড। কিন্তু সবাইকে ভুল প্রমাণিত করে চোরগুলো সেখানে ঠিকই উপস্থিত হয়। তাদের চুরির টেকনিকটা ছিল একদমই ব্যতিক্রম। ডায়মন্ড চুরি করার পর তারা তাদের বাইক নিয়েই এত উঁচু একটি বিল্ডিং থেকে জাম্প করে। এরপর ডায়মন্ডগুলো ইন্ডিয়ার মুম্বাইয়ের গরিব একটি বস্তিতে ফেলে দিয়ে সেখান থেকে তারা চলে যায়। দ্বিতীয় চুরিটাও কিন্তু একদম কয়েকদিনের ভিতরে ঘটে। একটি কার্গো বিমানে কোটি কোটি টাকা নিয়ে যাওয়া হচ্ছিল। চোরগুলো উড়ন্ত সেই প্লেনটাকেও কোনোভাবে ছাড়েনি। তারা সেই প্লেনের ভিতরে ঢুকে যায়। সেই প্লেনে ছিল কন্টেনারের সমান এক একটি টাকার সারি। এরপর চোরগুলো বিমানের পেছনের শাটার খুলে সব টাকা নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। উড়ন্ত অবস্থাতেই সেই টাকার দড়িগুলো তারা কেটে দেয়।
এতে টাকাগুলো মেক্সিকোর একটি দরিদ্র গ্রামে ছড়িয়ে পড়ে। দরিদ্র সে মানুষগুলো অনেক খুশির সাথে সে টাকাগুলো কুড়াতে শুরু করে। এই দুটি চুরির বিষয় শুনে ইউটা বেশ কৌতূহলী হয়ে ওঠে। এরপর সে পার্সোনালি কেস নিয়ে ঘাটাঘাটি করতে শুরু করে। সে সোজা হালাকে গিয়ে জানায় দুটি চুরি হয়েছে দুটি দেশে, একটি ঘটেছে ইন্ডিয়ার মুম্বাই শহরে, অন্যটি মেক্সিকোতে। এবার ইউটা হালাকে জানায় এই দুটি চুরির সাথে অন্য একটি কেসের সংযোগ রয়েছে। আজ থেকে 1 বছর আগে ইন্টারন্যাশনাল লগিং কমপ্লেক্সের অনেক কাঠ আগুনে পুড়ে গিয়েছিল, আর এই নদীতে ইঙ্গা জলপ্রপাত রয়েছে। এই নদীর স্রোত ছিল একদম ভয়ানক। এই নদীর তীব্র জলপ্রপাত সম্পর্কে সবাই জানে, এখানে কেউ একবার গেলে কখনোই ফিরে আসতে পারে না। ইউটার ধারণা যারা আগুন লাগিয়েছিল তারাই ইতিহাসে প্রথমবার ইঙ্গার স্রোতের হাত থেকে বেঁচে ফিরেছিল, আর এমন স্রোত থেকে যারা বেঁচে ফিরতে পারে তারা ভয়ানক যে কোনো কিছু করতে পারবে। ইউটার ধারণা হয়তো এই দুটো চুরির সাথে তারাই জড়িত। ইউটা আরও জানায় চুরির কয়েকদিন আগে 3টা লোক এভারেস্টের চূড়া থেকে প্যারাশুট নিয়ে লাফিয়েছিল। এমনও হতে পারে যে হয়তো এই 3জনই 100 তলা বিল্ডিং থেকে সেই ডায়মন্ডগুলো চুরি করে লাফিয়েছে। হয়তো এত উঁচু বিল্ডিংয়ে তারা চুরি করবে বলে অনেক আগে থেকেই তারা এভারেস্টের মাথা থেকে লাফিয়ে পড়ার প্র্যাকটিস করেছে। এখানে একটি বিষয় মিলে যায় যে চুরির সময়ও কিন্তু সেই 3জনই ছিল। মিস্টার হালা বলে যে ঠিক আছে, সবকিছুই মানলাম, কিন্তু এই কাজগুলো তারা কেন করছে? চুরি করলে তো মানুষ নিজের জন্য করে, কিন্তু তারা সবকিছুই মানুষের মধ্যে বিলিয়ে দিচ্ছে। ইউটা বলে আমার মনে হয় তারা ওজাকি 8-এর একটি মিশন কমপ্লিট করছে। ইউটা তখন একজনের ছবি বের করে, মিস্টার হালাকে দেখিয়ে বলে এনার নাম হচ্ছে উনো ওজাকি। উনি ছিলেন সকল প্রকার খেলাতে অলরাউন্ডার, কিন্তু তার জীবনের সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হচ্ছে সে প্রকৃতির সাথে লড়াই করতে পছন্দ করত। মানে সে যে কোনো প্রকার ন্যাচারাল ক্যালামিটিস এবং যে কোনো দুর্গম জায়গাতে চ্যালেঞ্জ করতে পছন্দ করত। ওজাকির একটা থিম ছিল, কেউ যদি প্রকৃতির সাথে চ্যালেঞ্জ করে 8টি পরীক্ষা পাশ করতে পারে তাহলে সে প্রকৃতিকে জয় করে ফেলবে। এই 8টা পরীক্ষার প্রথমটি হলো ভয়ঙ্কর জলপ্রপাতের মাঝে কাইকিং করা, অর্থাৎ ছোট বোট চালানো। সেকেন্ডটা হচ্ছে সর্বোচ্চ উঁচু জায়গা থেকে প্যারাশুট নিয়ে জাম্প করা। 3 নাম্বারটা হচ্ছে আরো উঁচু জায়গা থেকে লাফ দেওয়া, অর্থাৎ প্লেন থেকে লাফ দেওয়া। এর পরেরটাই হচ্ছে বিশাল ঢেউয়ের মাঝে সার্ফিং করা। 5 নাম্বারটা হচ্ছে উইং স্যুট পরে পাহাড়ের মধ্যে দিয়ে উড়ে বেড়ানো। 7 নাম্বারটা হচ্ছে তুষারপাতের মধ্যে দিয়ে স্কেটিং করা। আর সর্বশেষটা হচ্ছে সবচেয়ে কঠিন একটি পরীক্ষা। এর পরেরটা হচ্ছে কোনো প্রকার লাইফ সাপোর্ট ছাড়াই খাড়া পাহাড় বেয়ে উপরে ওঠা। আর সর্বশেষটা হচ্ছে একদমই কঠিন একটি পরীক্ষা, যেখানে মৃত্যুর ভয় আছে এমন একটি জলপ্রপাতে নিজেকে একদম আত্মসমর্পণ করা। 8 নাম্বার টেস্টে কিন্তু কোনোভাবে সেই ব্যক্তির উপর নির্ভর করে না। এটা এতটাই ভয়ানক যে বেঁচে ফেরার বিষয়টা সম্পূর্ণ ভাগ্যের উপর নির্ভর করে। ইউটা ভাবে চোরের গ্রুপ হয়তো এবার ওজাকির সেই পরীক্ষা পাশ করার চেষ্টা করছে, যদিও ওজাকি নিজেই এই পরীক্ষাতে 3 নাম্বার ধাপে গিয়ে মারা গিয়েছিল। কিন্তু চোরের এই গ্রুপ কিন্তু সেই 3 নাম্বার ধাপটা অলরেডি পার করে ফেলেছে। মিস্টার হালা তখন বলে যে 4 নাম্বার টেস্টের জন্য এখন তারা কোথায় যাবে। ইউটা জানায় 4 নাম্বার ধাপ যেহেতু বিশাল ঢেউয়ের মাঝে সার্ফিং করা, তাহলে অবশ্যই এই ধরনের কোনো জায়গাতে তারা যাবে। রিসেন্টলি আটলান্টিকের একটা জায়গাতে নিম্নচাপের সংকেত রয়েছে, সম্ভবত কিছুদিনের মধ্যে সেখানে বড় একটি ঝড় আঘাত হানতে পারে। তাই আমার মনে হচ্ছে 4 নাম্বার ধাপ কমপ্লিট করার জন্য তারা অবশ্যই সেখানেই থাকবে। এই সবকিছু শুনে মিস্টার হালা ইউটাকে সেই জায়গাতে পাঠিয়ে দিতে চায়, কিন্তু সমস্যা হলো মিস্টার হালার একার কথায় এই কাজ হবে না। তাই মিস্টার হালা ইউটাকে নিয়ে অন্য সব অফিসারদের সামনে এই বিষয় নিয়ে কথা বলতে বলে। পাশাপাশি ইউটাকে প্রমাণ করতে হবে যে এই মিশনের জন্য সে খুবই যোগ্য একজন ব্যক্তি। ইউটা সেখানে গিয়েও হালাকে বলা প্রত্যেকটা কথায় আরো গুছিয়ে তাদের সামনে উপস্থাপন করে। কিন্তু ইউটা সেই মিটিংয়ে গিয়ে বড় একটি প্রশ্নের সম্মুখীন হয়। প্রশ্নটি হলো, তারা সবাই ওজাকির পরীক্ষা দিচ্ছে, এটা ভালো কথা, কিন্তু তারা চুরি কেন করছে? এমনকি চুরি করা অর্থগুলো গরিবদের মাঝে কেন বিলিয়ে দিচ্ছে? ইউটা বলে যে এই প্রশ্নের উত্তর আপাতত আমার কাছে নেই, তবে তাদেরকে যদি আমরা ধরতে পারি তাহলে এই প্রশ্নের উত্তরগুলো তাদের কাছ থেকে আমরা পাবো। তো যাই হোক, এই সময় কিন্তু ইউটার কথাতে সবার মন খুব একটা গলে না, কিন্তু মিস্টার হালা একার প্রচেষ্টায় তাকে সেই জায়গাতে পাঠিয়ে দেয়। মিস্টার হালা ইউটাকে ফ্রান্সের ইউকে অফিসে গিয়ে এজেন্ট পাপাসের সাথে দেখা করতে বলে। সে বলে পাপাস অবশ্যই তোমার প্রত্যেকটা প্রসেস সেটেল করে দিবে। এরপর ইউটা জায়গা মতো পৌঁছে যায়। পাপাসের সাথেও তার দেখা হয়ে যায়। ইউটা সকল ঘটনা তাকে খুলে বলার পর তাকে একটি দুর্যোগপূর্ণ এলাকাতে নিয়ে যাওয়া হয়, ঠিক যেখানে সেই চোরগুলো ওজাকি পরীক্ষা দিতে আসবে বলে সে সন্দেহ করত। ইউটা সেখানে গিয়ে দেখে অলরেডি অনেক মানুষই সেখানে উপস্থিত হয়েছে। তারা সবাই সেখানে জাহাজ এবং বোট নিয়ে বিনোদন করছে। ইউটা তাদেরকে দেখে বেশ অবাক হয়ে যায়। দুর্যোগের সিগন্যাল থাকা সত্ত্বেও এতগুলো মানুষ কিসের জন্য এখানে মজা করতে আসবে? আসলে থাকে না এ ধরনের কিছু ক্রেজি মানুষ। তো যাই হোক, এত মানুষের মধ্যে ইউটা কোনোভাবেই বুঝতে পারছিল না যে সে কাদেরকে টার্গেট করবে। ওটাও ভাবে তার হয়তো বসে না থেকে সার্ফিং করতে হবে। সবার সাথে মিলেমিশেই এই কাজ করলে হয়তো সে মানুষ চিনতে পারবে। এবার সবচেয়ে বড় একটি ঢেউ আসে। আশেপাশের প্রত্যেকটা মানুষ সে ঢেউয়ের কাছে না গেলেও একটি মানুষ ইউটাকে সেখানে যাওয়ার জন্য আমন্ত্রণ জানায়।
ইউটা দেরি না করে সঙ্গে সঙ্গে তার কথায় রাজিও হয়ে যায়। এরপর ইউটা এবং বদি নামের সেই ব্যক্তিটা সেখানে সার্ফিং করতে শুরু করে। দূর থেকে মজা করতে আসা প্রত্যেকটা মানুষ তাদের এই জায়গাতে সার্ফিং করতে দেখে একদমই হতভম্ব হয়ে যায়। বদি এবং ইউটা সেই ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে সামনের দিকে এগিয়ে যেতে থাকে, কিন্তু এক পর্যায়ে ঢেউয়ের আঘাতেই ইউটা পানির নিচে তলিয়ে যায়। সৌভাগ্যবশত বৌদি তখন তাকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। এরপর ইউটার জ্ঞান ফেরে। তখন সে একটি অচেনা রুমের ভিতরে উঠেই সে বদির গ্যাং দেখতে পারে। পাশাপাশি সে জানতে পারে বদির সার্ফিং রেসটা পুরোপুরি কমপ্লিট হয়েছে। ইউটা তখন বুঝতে পারে যে বদি হয়তো সেই গ্যাংয়ের লিডার। এ সময় সে গ্যাংয়ে থাকা প্রত্যেকেই ইউটাকে বেশ বাহবা দেয়, কারণ বদির সাথে সে ঢেউয়ে সার্ফিং করার সাহস অন্য কারো ছিল না। এরপর তারা একটি জাহাজের পার্টিতে অ্যাটেন্ড করে। বদি কিন্তু ইউটাকেও সেখানে নিয়ে গেছে। ইউটা এ সময় তাদের সাথে এত সুন্দরভাবে মিশছিল, তারা কোনোভাবে বুঝতে পারছিল না যে সে আসলে এফবিআই এজেন্ট। তবে পরদিন সকালে বদি ইউটাকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কি করতে এসেছো। ইউটা বলে আমি তোমার মতোই প্রকৃতিকে জয় করার জন্য এখানে এসেছি। ইউটা তো এতদিনে বুঝে গেছে যে বদি সহ তার গ্যাং অবশ্যই ওজাকে পরীক্ষা দিচ্ছে, কিন্তু ইউটার কাছে বদি কিন্তু এই বিষয়ে কোনোভাবেই স্বীকার করে না। এ সময় বদি বলে মানুষ পৃথিবীর কাছ থেকে সবকিছুই ছিনিয়ে নিচ্ছে, এর বিনিময়ে কিন্তু মানুষ পৃথিবীকে কিছুই দিচ্ছে না, যার কারণে পৃথিবীর ব্যালেন্স এখন প্রায় নষ্ট হওয়ার পথে। কিন্তু বদি সেই ব্যালেন্সটাকেই ঠিক করার চেষ্টা করছে। ইউটা বদির এই কথার গভীরতা হয়তো খুব ভালোভাবে এখন বুঝতে পারে না, কিন্তু সে এইটুকু বুঝতে পারে তার এই কথার মধ্যে অবশ্যই কোনো রহস্য লুকিয়ে আছে। এবার সেই রহস্যটাই ইউটার খুঁজে বের করতে হবে। ইউটা এবার বলে আমি তোমার গ্যাংয়ে যোগ দিতে চাই। ইউটার কথা শুনে রাতের বেলায় বদি একটি জায়গাতে তাকে আসতে বলে। রাত হলে ইউটা সেই জায়গাতে পৌঁছে যায়। জায়গাটা বেশ ভয়ানক ছিল। আশেপাশের মানুষগুলো অপরাধ নিয়ে ঘোরাফেরা করছে সেটা দেখেই বোঝা যাচ্ছিল। ঠিক এখানেই আন্ডারগ্রাউন্ডের একটি জায়গায় কমবেট লড়াই চলছিল। ইউটাকে এই কমবেটে অ্যাটেন্ড করতে বলা হয়। সাহস থাকলেও এই কমবেট কিভাবে করতে হয় সেটা ইউটা জানতো না। এরপরেও বদি তাকে চ্যালেঞ্জ করতে থাকে। এক পর্যায়ে ইউটা চ্যালেঞ্জে রাজিও হয়ে যায়। এরপর তাদের দুজনের মধ্যে তুমুল ফাইট শুরু হয়। এক পর্যায়ে গিয়ে বদির কাছে ইউটা হেরে যায়। ফাইটে হেরে যাওয়ার জন্য বদি তাকে দলে নেবে না বলে জানিয়ে দেয়, কিন্তু ইউটার আগ্রহ এবং সাহস দেখে বদি তাকে পঞ্চম টেস্টের সাথে নেওয়ার জন্য রাজি হয়। বদি বলে আগামীকাল সকালে আমরা আলস পর্বতের উদ্দেশ্যে রওনা হব, তুমি সকালেই রেডি থাকবে। এবার ইউটা ভাবতে থাকে যে এখন তাকে হাতে নাতে ধরার একটি সুযোগ চলে এসেছে। 5 নম্বর পরীক্ষা চলাকালীন অবস্থাতে প্রমাণ সহ সে বদিকে ধরতে পারবে, আর এই কারণেই ইউটাকে অবশ্যই তাদের দলের সাথেই থাকতে হবে। সিনটি শিফট হয়। তারা অলরেডি আলস পর্বতে পৌঁছে গেছে। ইউটা কিন্তু এমন পাহাড়ি অঞ্চলে বাইক নিয়ে ঠিকই রাইড করেছে, কিন্তু আজকের চ্যালেঞ্জটা পুরোপুরি ভিন্ন। উইং স্যুট পরে খাড়া এই পাহাড়টিতে তাকে উঠতে হচ্ছে। একই সময়ে চারদিক থেকে বেশ জোরে বাতাস বইছে, আর এমন মুহূর্তে নিজেকে ব্যালেন্স করা কিন্তু খুবই কঠিন। পাহাড়ে চূড়ায় ওঠার পর বদি একটি পাথর নিচে ছুঁড়ে ফেলে। হিসাব করে দেখে প্রায় 6 সেকেন্ডের মধ্যে সেটা নিচে গিয়ে পড়ে। তাই সে ইউটাকে বলে তুমি যদি 6 সেকেন্ডের মধ্যে উঠতে না পারো তাহলে অবশ্যই নিচে গিয়ে পড়ে মরে যাবে। এত একটি উঁচা পাহাড়ে গিয়েও ইউটা কিন্তু কোনোভাবেই সাহস হারায় না। সে নিজেও এই চ্যালেঞ্জ নেবে বলে জানিয়ে দেয়। এরপর তারা সবাই মিলে সেখানে রাতটা পার করে দেয়। পরদিন সকাল হতেই তারা সেই পাহাড়ের চূড়া থেকে একসাথে ফ্লাই করে। এরপর তারা সেই পাহাড়ের মধ্যে দিয়ে উঠতে শুরু করে। প্রচণ্ড বাতাসকে পিছে ফেলে তারা ডেডলাইন পার করে শেষ মুহূর্তে 4 জনই ভালোভাবে ল্যান্ড করে। এই মুহূর্তে ইউটার পারফরমেন্স কিন্তু খুবই ভালো ছিল, তাই পুরো গ্রুপ তাকে বাহবা দিতে থাকে। 5 নম্বর এই পরীক্ষার পরে কিন্তু ইউটার সাথে তাদের সম্পর্ক আরও ডিপ হয়ে যায়। এখন তাদের 6 নম্বর টেস্টের জন্য প্রস্তুতি নিতে হবে। 6 নম্বর পরীক্ষাটি কি, এটা কি আপনাদের মনে আছে? এটা হলো তুষারের মধ্যে দিয়ে স্কি করতে হবে। এই ধাপটি কমপ্লিট করার জন্য তারা তুষারে ঘেরা একটি পাহাড়ে গিয়ে পৌঁছায়। উঁচু সেই পাহাড় থেকে নিচের দিকে তাকায় সবাই। স্কি ওয়েটা তখন এতটাই অ্যাব্রো থ্যাব্রো যে সেটা দেখে সবাই কিছুটা হলেও টেনশনাল হয়ে পড়ে। দেখে বোঝাই যাচ্ছিল এই জায়গাতে স্কি করা প্রচণ্ড বিপজ্জনক, কিন্তু বিপদ দেখে তাদেরকে পিছু হটলে চলবে না। তারা এখানে ওজাগির পরীক্ষা দিতে এসেছে। বড় বড় বিপদকে জয় করাই তাদের একমাত্র লক্ষ্য। তাই দেরি না করে তারা এক এক করে স্কিবোর্ড নিয়ে নামতে শুরু করে। অনেকক্ষণ স্কি করে তারা রাস্তার শেষ পর্যায়ের দিকে পৌঁছে যায়। এরপরেই সামনে একটি খাদ দেখতে পারে তারা, যেখানে কোনো কিছু একটু নড়চড় হলে তাদের মৃত্যু নিশ্চিত। যদিও এই জায়গা থেকেই তাদের হেলিকপ্টারে ওঠার কথা ছিল, কিন্তু বদি বলে না, আরও সামনে যেতে হবে। আমাদের 5 নম্বর পরীক্ষাটা এখানেই শেষ হতে পারে না। এই বলেই সে চূড়া থেকে লাফিয়ে পড়ে। বাকিরাও তার দেখা দেখি লাফাতে শুরু করে। এরপর শুরু হয় আরও দুর্দান্ত স্কি। এত খাড়া ঢাল থেকে তারা নামছিল দেখে বোঝাই যাচ্ছিল তারা যেন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঠিক এই মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটে যায়। তাদের গ্রুপের রোজ নামের একজন সেখান থেকে সিটকে পড়ে যায়। বাকিরা কোনো রকম নিজেদেরকে ব্যালেন্স করতে পারে। উচ্চতা এতই বেশি ছিল যে নিচে পড়ে রোজ সঙ্গে সঙ্গে সেখানে মারা যায়। রোজের মৃত্যুতে সবাই আফসোস করতে শুরু করে, কিন্তু বদিকে দেখে মনে হচ্ছিল এই মৃত্যুতে তার কোনো যায় আসে না। বদি সবাইকে বলে তোমরা মন খারাপ করো না। রোজ যেদিন থেকে এই পথে নেমেছে সেদিন থেকে নিজের মৃত্যুকে একসেপ্ট করে নিয়েছিল। এরপর তারা রোজের লাশটি নিয়ে সৎকার করে। তারপরও তাদের ভিতরে রোজকে নিয়ে বেশ শোক ছিল।
এর শোক থেকে মুক্তি পাওয়ার জন্য তারা রাতের বেলায় একটি পার্টিতে অ্যাটেন্ড করে। পার্টিতে অ্যাটেন্ড করার পর বোঝা যায় যে ইউটার বেশ ফ্যান ফলোয়ার্স তৈরি হয়েছে। এখানে আমরা আলফারেক নামের একজন ব্যক্তিকে দেখতে পারি, যে কিনা বদির গ্রুপের স্পন্সর ছিল। এখন সে বদির পাশাপাশি ইউটাকে স্পন্সর করতে চায়। তবে এই বিষয়ে ইউটার কিন্তু খুব একটা আগ্রহ ছিল না, কারণ ইউটার উদ্দেশ্য তো বদির মতো না। তার উদ্দেশ্য যে কোনোভাবেই হোক এই গ্যাংকে আটকাতে হবে। ইউটা বদিকে জিজ্ঞাসা করে, পৃথিবীর ব্যালেন্স তুমি কিভাবে রক্ষা করো? বদি যদিও ইউটার এই প্রশ্নের উত্তর কোনোভাবেই দেয় না, তবে আন্দাজ করা যায় ধনী ব্যক্তিদের টাকা পয়সা নিয়ে এসে গরিবদের মাঝে বিলিয়ে দেওয়ার বিষয়টাকেই সে ব্যালেন্স মনে করছে। বদি বলে, এই প্রশ্নের উত্তর আমি এখন দেব না, তবে আমার উপর বিশ্বাস রাখতে পারো, একদিন তুমি এই বিষয় সম্পর্কেও জেনে যাবে। এরপর ইউটার সাথে সামসেরার কথা হতে থাকে। সামসেরা বদির গ্রুপেরই একজন ছিল। সামসেরা জানায় ওজাকির প্রতি অ্যাট্রাকশনের বদির একটি পার্সোনাল কারণ আছে। এমনকি ওজাকি নিজের ইচ্ছাতেই ৩ নাম্বার ধাপে গিয়ে মৃত্যুবরণ করেছিল। ওজাকি তার ছোট বোটটি উত্তর আটলান্টিকের দিকে নিয়ে যায়। সেখানে সে নরওয়ের জাহাজ এবং মৎস্য শিকারদের জাহাজের মাঝে নিজের বোটটা ঢুকিয়ে দেয়। মৎস্য শিকারীদের জাহাজের গতি বেশি থাকার জন্য সে মৃত্যুবরণ করে। ওজাকির সে বোটে কিন্তু বদিও ছিল। বদি সেই দুর্ঘটনার হাত থেকে কোনো রকম বেঁচে ফেরে। এই দিনের পর থেকেই বদি ওজাকির অসম্পূর্ণ ধাপগুলো কমপ্লিট করতে চায়। অন্যদিকে আমরা পাপাসকে দেখতে পারি। সে ইউটার কাজে খুব একটা খুশি না, কারণ ইউটা এখানে আসার পর থেকে পার্টি নিয়েই ব্যস্ত আছে। এমনকি যে গ্রুপের উপর সন্দেহ করে সে এখানে এসেছে সেই গ্রুপের কোনো কিছুই প্রমাণ করতে পারেনি। পাপাস তাকে বলে, এসব বাদ দিয়ে দেশে ফিরে যাও। ইউটা বলে যে এত দ্রুত সবকিছু চিন্তা করলে চলবে না, বদিকে হাতে নাতে ধরার জন্য আর একটু ওয়েট করতে হবে। আসলে প্রমাণ ছাড়া তাকে ধরে তো কোনো লাভ নেই। এরপর ইউটা আবারও সেই গ্রুপে ফিরে আসে। বদির গ্রুপ তখন রেডি হচ্ছে কোথাও যাওয়ার জন্য। বদি ইউটাকে দেখে বলে, তুমি জানতে চেয়েছিলে যে কিভাবে আমরা পৃথিবীকে ব্যালেন্স করি, আজকে আমাদের সাথে চলো, সব দেখতে পারবে। এরপর তারা ইউটাকে নিয়ে পাহাড়ের চূড়ায় যায়। সেখানে দাঁড়িয়ে দূরের একটি পাহাড় দেখিয়ে বলে, ওই জায়গাতে স্বর্ণের খনি আছে। আজ প্রায় ২০ বছর যাবৎ সেখান থেকে স্বর্ণ উত্তোলন করা হচ্ছে। আজকে সেখান থেকে একটি স্বর্ণের চালান নিয়ে যাওয়া হবে। এবার তাদের কাজ হচ্ছে সেই স্বর্ণের চালান আটকিয়ে দিয়ে গরিব দুঃখীদের মাঝে সেটা বিলিয়ে দিতে হবে। ইউটা তখনও পর্যন্ত তাদের কিছুই বলে না। আসলে সে দেখতে চাচ্ছে যে এই কাজগুলো তারা কিভাবে কমপ্লিট করে। তাই সে প্ল্যান করে সে নিজেও এই কাজের সাথে সম্পৃক্ত হবে। কিন্তু সে কোনোভাবে চিন্তাও করতে পারেনি যে এই মিশনটা কতটা রিস্কি। এই মিশনটা কমপ্লিট করার জন্য বদি ব্রিফকেসে করে কিছু বোম নিয়ে এসেছিল। প্রথমে এই বোমের মাধ্যমে একটি পাহাড় ধসে দিবে তারা। তাদের উদ্দেশ্য ছিল এই পাহাড়টা যেন স্বর্ণ বহনকারী সেই গাড়ির সামনে ধসে পড়ে। এরপর দেখা যায় ইউটা এবং বদি সেই ট্রাককে ফলো করতে থাকে। অন্যদিকে বাকি দুজন বাইকে করে পাহাড়ের উপরে উঠতে শুরু করে। তারা পাহাড়ের উপরে গিয়ে বোম ফিট করবে। বদি এ সময় তাদের গাড়ি সেই ট্রাকগুলোর সামনে নিয়ে যায়। এই সময়ের মধ্যে দুই পক্ষের মধ্যে বেশ গোলাগুলি শুরু হয়ে যায়। গাড়িতে গাড়িতে ধাক্কা লাগার কারণে সরকারি একটি জিপ সেখানেই উল্টে যায়। এরপর বদি বের হয়ে এসে সে ট্রাকগুলোকে গান পয়েন্টে নেয়। অন্যদিকে দেখা যায় গ্রুপের বাকি দুজনও সেখানে চলে আসে। বদি এই মুহূর্তে রিমোট প্রেস করে বোমটা ফাটাতেই যাচ্ছিল। ইউটার সঙ্গে সঙ্গে তার এই কাজে বাধা দেয়। তারপরেও বদি থেমে থাকে না, সে রিমোট প্রেস করে দেয়। সঙ্গে সঙ্গে পাহাড়ে থাকা বোমগুলো ব্লাস্ট হয় এবং সে পাহাড়টি ধসে পড়তে থাকে। অন্যদিকে ইউটা সবাইকে সেখান থেকে বাঁচানোর জন্য প্রচেষ্টা করতে থাকে, কিন্তু সময় এতটাই কম ছিল যে দুই একজনের বেশি কাউকে সে বাঁচাতে পারে না। বদি এ সময় একটি বাইক নিয়ে সেখান থেকে পালাতে শুরু করে। ইউটা তখন আর একটি বাইক নিয়ে তার পিছু নেয়। এ সময় তাদের দুজনের মধ্যে যে রেসিংটা হতে থাকে সেটা দেখার মতো ছিল। বদি তো সব বিষয়ে এক্সপার্ট ছিল। অন্যদিক থেকে বাইকিংয়ে কিন্তু ইউটাও কোনোভাবে পিছিয়ে নেই। সে তো আগে থেকেই বাইকিংয়ে একদম মাস্টার লেভেলে ছিল, কিন্তু তারপরেও সে বদিকে কোনোভাবেই আটকাতে পারছিল না। অনেকক্ষণ রাইড করতে করতে তারা পাহাড়ের এরিয়া পার হয়ে জঙ্গলে পৌঁছে যায়। চারদিকে ঘন জঙ্গল এবং গাছে ভর্তি। তার মধ্যে দিয়ে তারা এঁকে বেঁকে বাইক চালিয়ে যাচ্ছে। শেষমেশ তারা পাশাপাশি আসতেই একটি পাথরের ধাক্কা খেয়ে সেখানেই পড়ে যায়। ইউটা তখন বদির দিকে গান পয়েন্ট করে। বদি বলে যে প্রথম দেখাতেই আমরা জেনে গিয়েছিলাম যে তুমি FBI এজেন্ট। ইউটা বলে, সব জেনেও তুমি আমাকে কেন দলে নিলে? বদি বলে, আমি ভেবেছিলাম তোমাকে অবশ্যই বাঁচাতে পারবো। এই কথার মাধ্যমে সে বোঝানোর চেষ্টা করেছিল সে আসলেও ইউটাকে কিন্তু একবার বাঁচিয়ে নিয়েছে, তাই এবারের বারে বদিকে যেতে দেওয়া তার কর্তব্য। বদিকে প্রমাণসহ এত কাছে পেয়েও ইউটা কোনোভাবেই তাকে গ্রেপ্তার করতে পারছিল না, তাই সে আকাশের দিকে ফায়ার করতে থাকে। সবশেষে ইউটা হালার সামনে চলে আসে। ঘটনাগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত তাকে জানায়। হালা বলে, তোমাকে সেখানে পাঠিয়েছিলাম ইনফরমেশন কালেকশন করার জন্য, এমনকি সেই গ্রুপকে হাতে নাতে ধরার জন্য। কিন্তু তোমার বেশি পাকনামির জন্য $100 মিলিয়ন স্বর্ণ চুরি হয়ে গেল। এখন উপর মহল থেকে আমার উপর বেশ চাপ তৈরি হয়েছে। আমি তাদেরকে কি উত্তর দিব সেটার কোনো কিছুই আমার জানা নেই। এ সময় তারা সিসি ক্যামেরায় বদির গ্রুপকে দেখতে পারে। এখনো পর্যন্ত বদির গ্রুপের জন্য ওজাকি পরীক্ষা বাদ আছে, আর এই পরীক্ষাগুলো কমপ্লিট করার জন্য অবশ্যই তাদেরও টাকার দরকার হবে। হালা তখন সন্দেহ করে বদিরা যেখানে যাচ্ছে সেখানে কোনো ব্যাংক আছে কিনা, হয়তো সামনে থাকা কোনো ব্যাংক লুট করতে যাচ্ছে তারা। এজেন্ট হিউ তখন জানায় আজ শনিবার, সব ব্যাংকই বন্ধ। তবে পাহাড়ের উপরে একটি ব্যাংক এখনো পর্যন্ত খোলা আছে। তবে সেই ব্যাংকে পৌঁছা খুবই কঠিন একটা কাজ,
কারণ ব্যাংকটি একদম পাহাড়ের চূড়ায় অবস্থিত। তারপরেও এফবিআই টিম কোনোভাবে রিস্ক নিতে চায় না। তারাও বেরিয়ে পড়ে বদিকে আটকানোর জন্য। এরপর এফবিআই টিম পথের মধ্যেই বদিদের আটকে দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে বেশ ফাইটিং শুরু হয়। বদির গ্রুপের একজন গুলি খেয়ে সেখানেই মারা যায়। এ সময় বদির গ্রুপের আরেকজন ফায়ার ব্যাক করতে থাকে। তারা বুঝতে পারে যে কোনোভাবে এফবিআই টিমের সাথে তারা পেরে উঠবে না, তাই দেরি না করে সেখান থেকে সে পালাতে শুরু করে। ইউটা তখন সে ব্যক্তিকে বদি মনে করে তাকে তাড়া করতে শুরু করে। শেষ মুহূর্তেই ইউটা তাকে গুলি করে মেরে ফেলে। ইউটা তখন তার হেলমেটটি সরিয়ে দেখে এটা বদি ছিল না, বরং তার গ্রুপের সামসেরা নামের সে মেয়েটি। বদি তাকে দেখে বেশ কষ্ট পায়, কারণ বেশ কিছুদিন সেই গ্রুপের সাথে মিশতে মিশতে শামশেরার প্রতি একটা ফিলিংস তার তৈরি হয়েছিল। এরপর ইউটা রেল স্টেশনে চলে আসে। অপর প্রান্তে সে বদিকে দেখতে পায়। ইউটা বদিকে ধরার জন্য তার দিকে যেতে শুরু করে, কিন্তু ঠিক এই মুহূর্তে একটি ট্রেন এসে তাকে থামিয়ে দেয়। ট্রেনটি পার হয়ে যাওয়ার মধ্যেই সে তাকিয়ে দেখে অপর প্রান্তে আর বদি নেই, অর্থাৎ এই সামান্য সময়ের মধ্যে বদি সেখান থেকে পালিয়েছে। ইউটা তখন ভাবে বদি অবশ্যই 7 নম্বর পরীক্ষা দেবে, আর সে পরীক্ষা দেওয়ার জন্য কোন জায়গাগুলো তার জন্য অ্যাপ্রোপ্রিয়েট সেগুলো তারও খুঁজে বের করতে হবে। 7 নম্বর ধাপ তো আপনাদের মনেই আছে, কোনো প্রকার সেফটি ছাড়া খাড়া পাহাড় বেয়ে উপরে উঠতে হবে। ইউটা তখন সম্ভাব্য সেই পাহাড়গুলোকে খুঁজে বের করার চেষ্টা করে। অনেক ঘাটাঘাটির পরে সে ভেনিজুয়েলার অ্যাঞ্জেলস ফলকে সবচেয়ে আদর্শ জায়গা বলে মনে করতে থাকে। ইউটা এই বিষয় সম্পর্কে মিস্টার হালাকেও জানায়, কিন্তু ভেনিজুয়েলার সাথে তাদের কোনো কূটনৈতিক সম্পর্ক নেই, তাই বলাই যেতে পারে যে ইউটাকে এই বিষয়ে সে সরকার কোনোভাবেই সহযোগিতা করবে না। ইউটা জানায় এই বিষয়ের জন্য তার কোনো প্রকার সহযোগিতার দরকার নেই। হালা যেন শুধুমাত্র তাকে সেখানে যাওয়ার পারমিশন নিয়ে দেয়। মিস্টার হালা তাকে সঙ্গে সঙ্গে সেখানে যাওয়ার পারমিশনের ব্যবস্থা করে দেয়। সিনটি শিফট হলে আমরা দেখতে পারি ইউটা অলরেডি সেই জায়গাতে পৌঁছে গেছে। অন্যদিকে একই জায়গাতে আমরা বদি এবং গ্রুমেটকে দেখতে পারি। বদির দলে শুধুমাত্র গ্রুমেটই বেঁচে আছে। তারা দুজন মিলে সত্যি সত্যি অ্যাঞ্জেলস ফলে ওঠার চেষ্টা করছে, অর্থাৎ ইউটা এখন পারফেক্ট লোকেশনে পা দিয়েছে। গ্রুমেট সে পাহাড় দেখে বেশ ভয় পাচ্ছিল। পাহাড়টি যেমন খাড়া ছিল ঠিক তেমনি পিচ্ছিল এবং স্যাঁতসেঁতে ছিল, কিন্তু ওজাকি পরীক্ষাতে পিছু হটার কোনো রাস্তা নেই। তাদেরকে সেই পাহাড়ে উঠতেই হবে। বদি তার জার্নি শুরু করে। গ্রুমেটও কোনো উপায় না পেয়ে তার পিছু পিছু উঠতে শুরু করে। এর মধ্যেই ইউটা সেখানে চলে আসে। সে সামনে তাকিয়ে দেখতে পারে অলরেডি তারা অনেক দূর এগিয়ে গেছে। ইউটা এক মুহূর্ত দেরি না করে বদিকে ধরার জন্য তার পিছু পিছু পাহাড়ে উঠতে শুরু করে। একটা পর্যায়ে গিয়ে গ্রুমেটের শক্তি একদম ফুরিয়ে আসে। সে বুঝতে পারে তার সময় শেষ হয়ে এসেছে। এখন চাইলেও সে নিচেও নামতে পারবে না, এমনকি উপরেও যেতে পারবে না। বদি তখন তাকে বারবার সাহস জোগাতে থাকে, কিন্তু সাহস থেকে তো সবসময় শক্তি অর্জন হয় না। শেষমেশ বদি হাল ছেড়ে দেয়। সে সোজা পাহাড়ের নিচে গিয়ে পড়ে। এভাবেই গ্রুমেটের চ্যাপ্টার চিরতরে সেখানেই ক্লোজ হয়ে যায়। এরপরেও বদি কোনোভাবেই থেমে থাকে না। সে আবারও উপরের দিকে উঠতে শুরু করে। ইউটাও এ সময় কোনোভাবেই থামছে না। বদিকে লক্ষ্য করে সে নিজেও পারফেক্টলি উপরের দিকে উঠে যাচ্ছে। ঝর্ণার পাশ দিয়ে স্যাঁতসেঁতে একটি পাহাড়ে ওঠা কিন্তু 4টিখানি কথা না। কখনো 5 আঙ্গুল দিয়ে, কখনো বা আবার 1 আঙ্গুল দিয়ে উপরের দিকে উঠতে হচ্ছে। কখনো কখনো তাদেরকে আবার ঝুলে ঝুলে উঠতে হচ্ছে। মৃত্যু যে তাদের গা ঘেঁষে বারবার ঘুরে বেড়াচ্ছে সেটা দেখলেই বোঝা যাচ্ছে। তারপরেও তারা দুজন যেন কোনোভাবে থেমে থাকে না। একজনের তো পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, অন্য একজনের উদ্দেশ্য গ্রেপ্তার করা। এত কঠিন পথ পার হয়ে তারা শেষ পর্যন্ত দুজনেই চূড়ায় গিয়ে পৌঁছায়। ইউটা উপরে উঠে বদিকে বলে, তুমি অনেকগুলো অপরাধ করেছ। তুমি সরকারের কত সম্পদ নষ্ট করেছ। তোমার জন্য অনেক মানুষ মারা গেছে। এরপরেও তুমি এখনো পর্যন্ত কিছুই অর্জন করতে পারোনি। সবশেষে ইউটা বদিকে গ্রেপ্তার করতে চায়। বদি বলে, আমি কোনোভাবেই ধরা দেব না। এখনো পর্যন্ত আমার একটি টেস্ট বাকি আছে। এই কথা বলতে বলতে সে উপর থেকে ঝাঁপ দেয়। ইউটা নিজেও তাকে ধরার জন্য ঝাঁপিয়ে পড়ে। তারা দুজনই ঝর্ণা বরাবর ঝাঁপ দিয়েছিল। সেখানে পানির গভীরতা থাকায় ইউটা কোনো রকম বেঁচে ফেরে, কিন্তু বদিকে সে অনেক খোঁজাখুঁজির পরেও আশেপাশে দেখতে পারে না। ঘটনাস্থলে পাপাসও উপস্থিত হয়। সেভাবে হয়তো বদি মারা গেছে, কিন্তু ইউটার বিশ্বাস 8 নম্বর পরীক্ষা কমপ্লিট না করা পর্যন্ত বদি কোনোভাবে মরতেই পারে না। সে যে কোনোভাবেই হোক এখান থেকে পালিয়েছে, যার কারণে ইউটা 8 নম্বর ধাপ কমপ্লিট করার সেই সম্ভাব্য জায়গাগুলোতে যেতে শুরু করে। এর মধ্যে দিয়েই 17টা মাস পার হয়ে যায়। বদিকে খুঁজতে খুঁজতে ইউটা প্রশান্ত মহাসাগরের একটি কটেজে পৌঁছে যায়। প্রশান্ত মহাসাগরে তখন বড় বড় ঢেউ উঠছে। ঢেউগুলো প্রায় 85 থেকে 100 ফুট পর্যন্ত উচ্চতার। এত বড় বড় ঢেউ চেজ করাটাই ছিল 8 নম্বর পরীক্ষা, অর্থাৎ ওজাকি পরীক্ষার শেষ ধাপ। এতদিন পার হয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত ইউটা এখানে বদিকে দেখতে পারে। বদি ইউটাকে দেখে বলে যে আমাকে শেষ পরীক্ষা দেওয়ার জন্য সুযোগ দেওয়া হোক। ইউটাও তখন ভাবে যে 7টি ধাপ অলরেডি বদি পার করে দিয়েছে। আসলে তার উচিত বদিকে অবশ্যই 8 নম্বর ধাপ কমপ্লিট করতে দেওয়া, কারণ এমন প্রকৃতির যোদ্ধা কখনোই কোনোদিন আর জন্মাবে না। তাকে শেষ সুযোগ দেওয়া উচিত। ইউটা তখন বোটের উপরে বদিকে রেখে হেলিকপ্টারে চলে যায়। এরপর বদি একটি সার্ফিং বোর্ড নিয়ে ঢেউয়ের সাথে পাল্লা দিয়ে সামনের দিকে যেতে শুরু করে। চারদিকে সমুদ্রের পরিস্থিতি এতটাই ভয়ানক ছিল যে বদি হয়তো নিজেও বুঝতে পেরেছিল যে এবারের বারে হয়তো সে বেঁচে ফিরতে পারবে না। তবুও যেন সে কোনোভাবেই থেমে থাকে না। অসম্ভব সাহসী মনে এত বড় ঢেউয়ের মধ্যে দিয়ে সে সামনের দিকে এগিয়ে যেতে থাকে।
তবে শেষ মুহূর্তে এসে সে আর প্রকৃতির সাথে টিকে থাকতে পারে না। শেষ পর্যন্ত প্রকৃতি তাকে হার মানিয়ে দেয়। বদি চিরতরে ডুবে যায় গভীর সেই সমুদ্রের মাঝে। একই সাথে এই দৃশ্যটা ইউটা হেলিকপ্টার থেকে দেখছিল। ইউটাও তখন বুঝতে পারে বদির বেঁচে ফেরার আর কোনো পথ নেই। এই মুহূর্তটাই ছিল প্রকৃতির সাথে ফাইট করার বদির শেষ মুহূর্ত। ইউটা ভাবতে থাকে একজন প্রকৃতি যোদ্ধা আজ প্রকৃতিতেই বিলীন হয়ে গেল। এভাবেই বদির আইডিওলজি ইউটাকে বেশ নাড়া দেয়। তাই এরপর সে সময় পেলেই প্রকৃতির সাথে লড়াই করতে নেমে পড়ত, কখনো পাহাড়ে কখনো বা সমুদ্রে। এতদিনে ইউটা অলরেডি সবার মৃত্যুর শোক কাটিয়ে উঠেছে। প্রকৃতির সাথে লড়াই করতেই ইউটা আর কোনোভাবেই ভয় পায় না। তাকে দেখে মনে হচ্ছিল যেন তার মাঝেই বদি আবারও জন্ম নিয়েছে। এভাবেই হয়তো অনন্তকাল ধরে ওজাকি এবং বদি সবার মাঝেই বেঁচে থাকবে। আর এই পয়েন্টে এসেই আজকের গল্পটি শেষ হয়ে যায়। স্মৃতি থেকে যায় অদম্য সাহসী কিছু যোদ্ধার, যারা মৃত্যুকেও ভয় পায় না। হয়তো আমাদের উচিত জীবন চলার পথটাকে কোনোভাবেই ভয় না পাওয়া, কারণ জীবনে সফল হতে থেমে যাওয়ার কোনো স্থান নেই। ধন্যবাদ সবাইকে শেষ পর্যন্ত দেখার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।